নমস্কার, আমি স্মৃতি। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও ভীষণ ভালো আছি। এই যে এখন বেগুনি ভাজছি আর ভাত হয়ে গেছে। বাকি রান্নাবান্না স্নানের আগেই করে নিয়েছি। এখন স্নান সেরে গরম গরম শুধু ভাতটা নামিয়েছি। আর বেগুনি তো ঠান্ডা হলে একদম ভালো লাগে না, গরম গরম মচমচে থাকবে, তবেই তো বেগুনির মজা। আজকে আমি দুপুরের মেনুতে অনেক কিছু রান্না করেছি, কারণ এই যে শীতকাল আর বাজারে নানা রকমের সবজি, তাই শীতে এই নানা রকমের সবজি দিয়ে ইচ্ছে হলো যে একদিন নিরামিষ কিছু রান্না করব, তবে অনেক কিছু থাকবে সেদিনের লাঞ্চে। আর যেমন ভাবা তেমন কাজ, খুব বেশি দিন সময় নিইনি ইচ্ছেটাকে সম্পূর্ণ করতে। সবার জন্য বেগুনি তো ভেজে নিয়েছি, আর এখানে রয়েছে বাকি রান্নাবান্নাগুলো। থালা সাজাতে সাজাতে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করেছি। প্রথমেই নিয়ে নিলাম থালাতে গরম গরম ধোয়া ওঠা সাদা ভাত, তার সাথে আলু ভাজা, শীতের যে নতুন আলু সেগুলোকে একটু মোটা মোটা করে কেটে টমেটো দিয়ে ভাজা করেছি, শিম ভাজা, সাথে মিষ্টি কুমড়ো ভাজা আর বেগুনি নিলাম, ছোলার শাক, আর এটা একটা মিশানো সবজি করেছি যার মধ্যে অনেক ধরনের সবজি রয়েছে, পালং শাক, পালং শীষ, আলু, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, বরবটি, মটরশুঁটি, মিষ্টি কুমড়ো, গাজর, বিনস, অনেক কিছু রয়েছে। আর বাটিতে নিয়ে নিচ্ছি কলাইয়ের ডাল, যেটা পালং শাক দিয়ে বানিয়েছি। আর এই চাটনিটা তোমরা কে কে চেনো এবং কে কে খাও বলো তো? এটা হচ্ছে টক পালংয়ের চাটনি। কার কার ভালো লাগে খেতে কমেন্ট করে জানিও। খাবারের থালা তো সাজানো কমপ্লিট, এবার বসে তৃপ্তি করে খাওয়ার পালা। পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষ থালি আমাদের আজকের লাঞ্চ মেনু। কিছুটা সময় যদি পিছিয়ে যায় তাহলে আমার রান্নাঘরের অবস্থা ঠিক এই রকম রয়েছে। যখন রান্নার পরিমাণ বেশি তখন রান্নাঘরের অবস্থা খারাপ হবে, সেটাই স্বাভাবিক ব্যাপার। যদিও আমি রান্না করতে করতে অনেকটাই পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি, কিন্তু তবুও এই রকম টুকটাক ছিটে ফোটা তো পড়তেই থাকে। আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে আমি আমার রান্নাঘর প্রতিদিন কতটুকু পরিষ্কার করি এবং কিভাবে পরিষ্কার করে সেটাকে চকচকে এবং ঝকঝকে করে রাখি। কিচেন ক্লিনিংকে আমি দুভাগে ভাগ রেখেছি। একটা হচ্ছে ডেলি, যেটি রোজকার রান্নার পর আমাদের পরিষ্কার করতে হয়, আর দ্বিতীয় ধাপটি আসে 2 সপ্তাহ পর পর। আমি মান্থলি বা উইকলি কিচেন ক্লিনিং করি না, 2 সপ্তাহ পর পর, মানে 15 দিন অন্তর আমি কিচেনটা ভালো করে একবার পরিষ্কার করে নিই। যেমন তোমরা আজকের ভিডিওতে দেখবে আমি প্রতিদিন আমার রান্নাঘর কিভাবে পরিষ্কার করে রাখি। প্রথমে তো এই কাউন্টার টপ এবং গ্যাস স্টোভের উপরে যা যা বাসনকোসন ছিল যেগুলো মাজার প্রয়োজন সেগুলো আমি সিঙ্কের মধ্যে জমা করে রাখলাম। তারপর অহেতুক যে জিনিসপত্রগুলো কাউন্টার টপের উপর ছিল, যেগুলো রান্না করতে করতে নিয়ে এসেছি, সেগুলো সরিয়ে জায়গাটাকে ফাঁকা করে নিলাম। এবার কিছুটা পরিমাণ জল গরম হতে বসালাম, এর মধ্যে দিয়ে দেব ডিটারজেন্ট পাউডার। জলটাকে মোটামুটি গরম করে নিচ্ছি, আর এই গরম জলের মধ্যে ভিজিয়ে রাখবো রান্না করতে করতে যে সব কাপড়গুলো আমরা ব্যবহার করি সেগুলো। যেহেতু তেল মশলাপাতির ছিটাছোটা এর মধ্যে পড়ে, তো এগুলো রোজই আমি একটু গরম জলে সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে নিই, তাহলে কাপড়গুলো খুব পরিষ্কার থাকে, আঠালো বা চিটচিটে হয়ে যায় না। যেহেতু খুব বেশি চিটচিটে বা তেলতেলে হয়ে যাওয়ার আগেই আমি রোজই পরিষ্কার করি, সেই জন্য কাপড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং এগুলো ধোয়ার জন্য খুব বেশি সময়ও তখন নষ্ট হয় না। ওদিকে গরম জলে কাপড়গুলো ভেজানো থাক, আর এদিকে সিঙ্কে যে বাসনগুলো জমিয়ে রেখেছি সেগুলো আগে মেজে পরিষ্কার করে নেব। সিঙ্ক যদি ফাঁকা থাকে তাহলে রান্নাঘর পরিষ্কার করতে ভীষণ সুবিধা হয়। রান্না করার পর রোজই আমরা কিচেন ক্লিন করি এবং সবাইকেই সেটা করতে হয়, কারণ কম বেশি ছিটেছাটা রান্নাঘরে পড়ে এবং সেগুলো যদি রোজগারটা রোজ পরিষ্কার করে না রাখি তাহলে তার উপর স্তর জমতে থাকবে এবং শেষে যেদিন আমরা পরিষ্কার করব সেদিন খাটুনিটা খুব বেশি হবে। এর ফলে আমরা ক্লান্ত হয়ে পড়ি, কারণ পরিশ্রমটা বেশি হয়ে দাঁড়ায়। রোজ কোনো জিনিস যদি আমরা জমিয়ে রাখি, একদিনে যদি সেই কাজটা করতে যাই তাহলে পরিশ্রম তো হবেই, তার ফলে সেই কাজটার প্রতি আমাদের অনীহা বা বিরক্তি ভাব জন্ম নেয় আর কি। সেই কাজটা আমাদের করতে ইচ্ছা করে না। কিন্তু রোজ যদি আমরা একটু একটু করে পরিষ্কার করে রাখি তাহলে দেখবে সেই জায়গাটা বা সেই জিনিসটা ততটা নোংরা হয় না, ফলে যখন আমরা তার ডিপ ক্লিনিং করি আমরা হাঁপিয়েও যাই না, ক্লান্ত হয়ে পড়ি না। স্টিলের থালা বাসন এসব মাজার জন্য আমি যে স্কচ ব্রাইটগুলো একটু নরম হয়ে যায় সেগুলো ব্যবহার করি, তাহলে দেখবে
বাসনের গায়ে খুব সহজে স্ক্র্যাচ পড়ে না। আর নতুন ধারালো যে স্কচ ব্রাইটগুলো হয় সেগুলো এই কড়াই মাজার জন্য ব্যবহার করি, তাহলে কড়াই খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। তবে কড়াই মাজার জন্য এক রকমের স্টিলের জালিদার জিনিস কিনতে পাওয়া যাচ্ছে দোকানে, সেটাও আমি ব্যবহার করি, তবে সেটা ওই দুধের বাসন টাসন মাজার ক্ষেত্রে বেশি ব্যবহার করি। এই নতুন স্কচ ব্রাইটগুলো আমি কড়াই মাজার জন্য ব্যবহার করি, এতে কড়াই খুব বেশি চকচকে হয়ে ওঠে, তোমরা দেখতেই পাবে। আর কড়াই মাজতে মাজতে যখন স্কচ ব্রাইট নরম হয়ে যায় তখন সেটা ব্যবহার করি স্টিলের অন্যান্য বাসন কোসন মাজার জন্য, কারণ সেক্ষেত্রে খুব হার্ড যে স্কচ ব্রাইটগুলো সেগুলো কিন্তু বাসনের গায়ে একটা স্ক্র্যাচ ফেলে দেয়। আমি বাসনের ব্যাপারে খুব শৌখিন, একটু যত্ন করে ব্যবহার করতেই ভালোবাসি, তাই চট করে কোনো জিনিসকে পুরনো করতে পারি না। এবার দেখো, ব্যবহার করতে করতে সেই জিনিসের উপর স্ক্র্যাচ তো পড়বেই, তবে চেষ্টা করি যে যতদিন জিনিসটাকে ভালো রাখা যায়। বাসন কোসন মেজে ধুয়ে সিঙ্ক ফাঁকা করে নিয়েছি, ওদিকে যে গরম জলে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এবার ঠান্ডা জলে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। বাসন মাজার ক্ষেত্রে কয়েকটি স্কচ ব্রাইট আমি রাখি, একটি খুব হার্ড যেটি কড়াই মাজার জন্য ব্যবহার করি, দ্বিতীয়টি একটু পাতলা হয়ে যায় যেগুলো নরম টাইপের, সেগুলো দিয়ে স্টিলের থালা বাসন গ্লাস বাটি এগুলো মাজি। তাছাড়া স্পঞ্জের স্কচ ব্রাইটগুলো রাখি যেগুলো গ্যাস স্টোভ কিংবা কাচের বা সেরামিকের বাসনপত্র মাজার জন্য ব্যবহার করি। আর স্টিলের একটা জালি রাখি যেটি ওই পুড়ে যাওয়া জিনিস, যেরকম দুধ চা বানালে অনেক সময় দেখবে বাটিটা পুড়ে যায়, কিংবা দুধের বাটি মাজার ক্ষেত্রে আমি সেগুলো ব্যবহার করি। এদিকে রান্না বান্নার পর গ্যাস স্টোভ তো ভালো করে একটু পরিষ্কার করতেই হয় ভিম লিকুইড দিয়ে, আর স্কচ ব্রাইটের যেদিকে স্পঞ্জ থাকে সেদিকটা দিয়ে আমি এই গ্যাস ভালো করে প্রথমে মেজে নিচ্ছি। আর যেহেতু স্পঞ্জ রয়েছে তাই স্ক্র্যাচ পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। রোজ রান্নার পর আমি গ্যাস ঠিক এইভাবেই পরিষ্কার করি, তবে 15 দিনের যে কিচেন ক্লিনটা আমার রয়েছে সেই ভিডিও একদিন তোমাদের সাথে শেয়ার করব। সেখানে যেহেতু ডিপ ক্লিন হয় সেহেতু গ্যাসটাও সেদিন ডিপ ক্লিন করি, এবং সেদিনের পদ্ধতি একটু আলাদা থাকে। পরে কোনোদিন তোমাদের সাথে সেই ভিডিওটি অবশ্যই শেয়ার করব। আর গ্যাস স্টোভের ঠিক পেছনের ওয়ালটা, সেখানে যে টাইলসগুলো সেটাও কিন্তু অবশ্যই ভালো করে পরিষ্কার করে নিই, কারণ রান্না করার সময় সব থেকে বেশি ছিটে ছাটা সেই ওয়ালটাতেই পড়ে। স্কচ ব্রাইটের মধ্যে একটু ভিম লিকুইড নিয়ে এই ওয়ালগুলো ভালো করে পরিষ্কার করে নিই, সাথে কাউন্টার টপ একই রকম ভাবে একটু ভিম লিকুইড আর স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে নিই, কারণ রান্না বান্নার সময় অনেক সময়ই ভুলবশত ওই রান্না করার যে হাতা খুন্তি এগুলো আমরা কাউন্টার টপের উপর রেখে দিই। আর যেহেতু আমার কাউন্টার টপ পুরো হোয়াইট, সেই কারণে খুব সহজেই হলুদের দাগ ধরে যায়, শুধু হলুদের নয় যে কোনো দাগই ধরে যায়, তাই একটু ভিম লিকুইড আর স্কচ ব্রাইট দিয়ে পরিষ্কার করে নিলে সঙ্গে সঙ্গে সেই দাগটা উঠে যায়। ভেজা সুতির কাপড় দিয়ে গ্যাস স্টোভের উপরটা ভালো করে মুছে নিলাম, তার সাথে গ্যাস স্টোভের নিচের দিকটা দেখবে অনেক সময় ভাত রান্না করার সময় মার উপচে পড়ে, কিংবা দুধও অনেক সময় উথলে পড়ে যায়, আর সেগুলো গিয়ে জমা হয় এই গ্যাস স্টোভের তলায়, তাই নিচের দিকটাও ভালো করে মুছে নেওয়া প্রয়োজন। ভেজা সুতির কাপড় দিয়ে মুছে নেওয়ার পর একটা পরিষ্কার তোয়ালে অথবা যে মাইক্রোফাইবার ক্লথগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে আমি এই গ্যাস স্টোভের উপরটা আরেকবার ভালো করে মুছে নিই। যেহেতু শুকনো তাই ভেজা দাগটা উঠে যায় আর একদম চকচকে ফিনিশিং দেয়। গ্যাস স্টোভ ভালো করে পরিষ্কার করে মুছে নেওয়ার পর এর যা যা গয়নাগাটি থাকে সেগুলো তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি, একটা একটা করে সেগুলো পরিয়ে দিলাম। আর পেছনের যে ওয়ালটা, যেটা স্কচ ব্রাইটে ভিম লিকুইড লাগিয়ে পরিষ্কার করেছি, সেটা ভেজা কাপড় দিয়ে এবার মুছে নিচ্ছি। এরই সাথে বাইরে যে জিনিসপত্রগুলো থাকে যেমন নুন হলুদের কৌটো আরও যা যা থাকে সেগুলো সেই ভিজে ন্যাকড়া দিয়ে একবার ভালো করে মুছে নিচ্ছি, কারণ রান্না করার সময় আমাদের তাড়াহুড়ো থাকে আর ভেজা হাতে আমরা এই কৌটোগুলো ধরে নিই, তার ফলে কৌটোর মধ্যে দেখবে একটা স্পট পড়ে যায় কিংবা আঠা আঠা ভাব আসে। তাই রোজ একটু ভেজা কাপড় দিয়ে যদি বাইরের দিকটা মুছে নেওয়া হয় তাহলে সেই আঠালো ভাবটাও আসে না। তারপরে যখন কৌটো ফাঁকা হয় তখন তো ভালো করে ধোয়া হয়। আর ভেজা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করার পর আমি সবসময় একটা পরিষ্কার শুকনো তোয়ালা দিয়ে সেই জায়গাটা আরেকবার করে মুছে নিই, এতে যেমন চট করে জলটা শুকিয়ে যায়, আর যেহেতু জলটা থাকে না তাই জলের যে একটা স্পট সেটা কিন্তু আর হয় না। একই রকম ভাবে বাইরে যা যা কিছু থাকে সবকিছু সেই ভেজা ন্যাকড়াটা দিয়ে একবার পরিষ্কার করে মুছে নিই, তার উপর সেই শুকনো তোয়ালাটা ব্যবহার করে সবকিছুকে আবার শুকিয়ে নিই। এদিকে ইন্ডাকশনটা আমার গ্যাসের ঠিক পাশেই, তাই রান্নার সময় চিটে ফোটা তো আসেই, আর তাছাড়া কম বেশি ব্যবহারও হয় রান্নার সময়, তাই সেটিকেও গ্যাস স্টোভ যেভাবে পরিষ্কার করি ঠিক সেরকমই পরিষ্কার করে নিই। এতে জিনিসটা চকচকেও থাকে এবং দেখতেও ভালো লাগে। আর সকালে রান্নার সময় এত তাড়াহুড়ো থাকে, 3টে বার্নার থাকলেও মনে হয় আরও 2-1টা কিছু থাকলে
সুবিধা হয়। তো সেই কারণে ইন্ডাকশানটা আমার রোজই ব্যবহার করতে হয়। 3টে বার্নারই যখন বন্ধ থাকে তখন এই ইন্ডাকশানে আমি সকালে জল গরম কিংবা চা তৈরি এই কাজগুলো করে নিই। এতে আমার ভীষণ সুবিধেই হয়। তবে কি বলতো, ওই যে একটা কথা আছে না, যত থাকে তত আরও লাগে, এইসব দেখলেই মনে হয় যে কথাগুলো একদম সত্যি। অন্যদিকে যে মিক্সি রান্নার সময় আমাদের ভীষণ প্রয়োজনে লাগে মশলা বাটাবাটি করার জন্য। তো মশলা যখন বাটাবাটি করি ছিটে ফোটা তো এর মধ্যে একটু পড়েই, সেটা যদি চট করে একটু পরিষ্কার করে মুছে নেওয়া হয়, অল্প থাকতেই যদি মুছে নেওয়া হয় তাহলে জিনিসটাও পরিষ্কার থাকে আর অনেক দিন পর্যন্ত সেটা ভালো থাকে। আর এই যে দেখছো যে ওয়ালগুলো আমি ভিজে কাপড় দিয়ে মুছেছিলাম সেটা আবার পরিষ্কার শুকনো তোয়ালা দিয়ে মুছে জলটাকে শুকিয়ে নিয়েছি। এই যে আমি পরিষ্কার বা কাজগুলো করছি দেখে মনে হতে পারে বেশ অনেকটা সময়ের ব্যাপার, কিন্তু বিশ্বাস করো রান্নার পর মাত্র 15 মিনিট সময় লাগে আমার এই পুরো রান্নাঘরটা পরিষ্কার করতে। তাছাড়া রোজ যদি এইরকম আলতো হাতে একটু পরিষ্কার করে নেওয়া হয় তাহলে 15 দিন পর যে আমি ডিপ কিচেন ক্লিনিংটা করি সেখানে আমার অতটা পরিশ্রম হয় না, কারণ বেশিরভাগ জায়গায় খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তাই ডিপ ক্লিনিং বললেও হালকা হাতে কাজগুলো কিন্তু হয়ে যায়। এই যে আর্টিফিশিয়াল প্ল্যান্টটা দেখছো এটা তো গ্যাস স্টোভের পাশেই থাকে, তোমরা খেয়াল করেছো। তো এর মধ্যে একটু ছিটে ফোটা কোনো সময় পড়েই থাকে, তো সেটা রোজ একটু পাতাগুলো এইভাবেই আমি ভেজা ন্যাকড়াটা দিয়ে মুছে দিই। আর কি বলতো, যেহেতু রোজই পরিষ্কার হচ্ছে একটু ছিটে ফোটা লাগলেই সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে, সেই কারণে জিনিসটা তো জমা থাকছে না, তাই আঠালো বা চ্যাটচ্যাটে হয়ে যায় না। আর যদি আমার কোনো সময় মনে হয় যে পাতাগুলো খুব আঠালো হয়ে গেছে সেক্ষেত্রে আমি তখন ওই জলের মধ্যে সার্ফ গুলে বা শ্যাম্পুগুলো জলে পরিষ্কার করে নিই। আর এই যে রান্নাঘরের জানালাটা এটা আমি 15 দিন অন্তর পরিষ্কার করি, প্রতিদিন কিন্তু পরিষ্কার করি না, মানে জানালার কাজ বাইরেটা তার কথা বলছি। আর এই এক টুকরো সবুজ রেখেছি আমার রান্নাঘরে যেটা মাঝে মাঝে চোখকে কিন্তু আরাম দেয়। আর এটা 2 দিন অন্তর জলটা ফেলে গাছটা একবার পরিষ্কার করে ধুয়ে আবার জল পাল্টে রেখে দিই। বেশ অনেক দিন হয়ে গেল আর বেশ ভালোই রয়েছে। আর যেহেতু রান্নাঘরের জানলা দিয়ে হালকা একটু রোদ আসে তাই সে রোদটাও পেয়ে যাচ্ছে। সব হলো, চারিদিক মোছামুছির কাজ শেষ হলো। এবার লাস্ট যে বাসনটা সিঙ্কে জমা ছিল সেটা এবার মেজে পরিষ্কার করে ধুয়ে রাখার পালা। বাসন কোসন মাজা শেষ, কাউন্টার টপ পরিষ্কার, ওয়াল পরিষ্কার, সব শেষে এবার সিঙ্ককে ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে রাখবো। আর বাসন মাজা স্কচ ব্রাইট দিয়ে কখনোই আমি সিঙ্ক পরিষ্কার করি না, এর জন্য একটা আলাদা স্কচ ব্রাইট রেখে দিয়েছি। সব শেষে সিঙ্কটা মাজার কারণ হলো যেহেতু রান্নাঘরের কাজ প্রায় শেষ, খুব বেশি জল আর পড়বে না, কিছু ধোয়াধুয়ির ব্যাপার নেই, তাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। সারাদিনে 2 বার আমি সিঙ্ক পরিষ্কার করি, মানে এইভাবে মাজি। একটা হলো সকালে রান্নাবান্নার পর আর একটা রাতে রান্নাবান্না খাওয়া দাওয়ার করে যত বাসন কোসন থাকে সব মেজে ঘষে পরিষ্কার করে সিঙ্কটাও এভাবে মেজে পরিষ্কার করে রাখি। রাতেই সবচেয়ে বেশি জরুরি সিঙ্ক এইভাবে মেজে ঘষে পরিষ্কার করে রাখা, তাহলে আরশোলার উপদ্রব হয় না। কারণ এই সিঙ্কই আমাদের আরশোলা ঘরে ঢোকার প্রধান কারণ হয়ে দাঁড়ায়। আরশোলা রান্নাঘরে বাসা বাঁধবেই, এটা যেন একটা কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন যদি রান্নাঘরকে রাখো, বিশেষ করে তোমার সিঙ্ক যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারো, আশপাশটা যদি একটু পরিষ্কার রাখতে পারো, তাহলে তোমার সেই রান্নাঘরে কখনোই আরশোলা বাসা বাঁধবে না। কারণ আমার রান্নাঘরে এখনো পর্যন্ত একটা আরশোলাও আমি দেখতে পাইনি। আশপাশে আরও যে জিনিসগুলো আছে সেগুলোও একটু মুছে নিই একই সাথে, তাহলে জিনিসগুলো অনেক দিন পর্যন্ত নতুনের মতনই চকচকে থাকবে। কিচেনের যে ড্রয়ারগুলো এগুলো 15 দিন অন্তর বাইরের অংশটা আমি পরিষ্কার করি, কিন্তু রোজের হ্যান্ডেলগুলো একবার মুছে দিই, কারণ বেশ অনেকবার সারাদিনেই তো খোলা পড়া হয়, তাই হ্যান্ডেলগুলো অন্তত রোজ যদি মুছে না হয় তাহলে খোলা পড়ার ফলে হাতের যে দাগ ছোপ থাকে সেগুলো আর থাকে না, পরিষ্কার চকচকে থাকে। আর ঝা চকচকে জিনিস কার না পছন্দ। আমার পরিষ্কার ঝকঝকে তকতকে চকচকে রান্নাঘর পরবর্তী রান্নার জন্য একদম তৈরি। আমার আজকের এই ভিডিও যদি তোমাদের কিছুটা হলেও সাহায্য করে কিংবা তোমাদের মোটিভেট করে তাহলে আমি ধন্য। ভিডিও ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করবে, আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।